সবাই মিলে আমরা সারা বছর পড়াশোনা করবো। আমি তোমাদের কাছে বলছি এই 1 বছর, এই 8-এর বছরটা শুধু আমার তোমরা দাও, 2026 সালটা। আমার কথা শুনে চলো, কুটুম বাড়ি বন্ধ করো, বা হচ্ছে যত কম কামাই করা যায় কামাই করো। এটা সবাই করতে হবে। আমাদের ক্ষেত্রে কি হয় বলো তো, আমারও বিশেষ করে হয়, ধরো স্কুলে যাওয়া বা পড়াশোনার ক্ষেত্রে ধরো 4 দিন পর পর যায়নি, মনে হলো কাল সকাল থেকে শিওর যাব, এইবার যেই সেই কাল সকালটা হবে মনে হয় থাকবে আজকের দিনটা যাবো না। মানে অনেকদিন কামাই করে গেলে যে কোনো কারোর কাজে, সে কাজ করুক পড়াশোনা করুক যাই করুক, অনেকদিন অ্যাবসেন্ট হয়ে গেলে তো তারপরে আর ইচ্ছা হয় না যেতে, মনে হয় একটা দিন অন্তত এক্সট্রা করে, এইভাবে বেড়ে বেড়ে যায়। ওই জন্য শুরু করতে হবে, বেঁধে রাখলে হবে না। আর অ্যাবসেন্ট এত সহজে কেউ করো না, চটপট করে চলে আর যারা আসার আছে তাদেরকে বলো যে তাড়াতাড়ি চলে আসতে হবে সবাই, কাল থেকে যেন সবাই চলে আসে। সেইভাবে আমরা শুরু করবো, ঠিক আছে? এইবার আমরা এতদিন পড়াশোনা করেছি, আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমি চাইছি এই এই বিষয়টা নিয়ে অন্তত তোমাদের ব্যাচটা আমার টার্গেট আছে, আমি প্রথম থেকে বলেছি এই ব্যাচটার প্রত্যেকটা ছেলেমেয়ের আমি দায়িত্ব নিয়ে তৈরি করার আমার খুব ইচ্ছা আছে। সেহেতু তোমরা নিশ্চয়ই সেরকম আচার আচরণ রাখবে, যাতে আমার সারা বছর পর্যন্ত তোমাদের এইভাবে ভালোবাসি সমানভাবে, নাহলে যাতে ভবিষ্যতে আমার যেন অন্য কিছু ধরতে হয় না আমার হাতে। এখন এখন যতদিন তোমরা ঠিকঠাক পড়া করে আসবে ততদিন আমি কঞ্চি বা লাঠি ছুঁইবো না, তাও কিন্তু ছোঁয়া শুরু হলে তখন রেগুলার পড়তে থাকবে। সেহেতু তোমরা প্রথম থেকে যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে সারা বছর তোমাদের ক্লাসে আমি খালি হাতেই আসবো, না হলে মিষ্টি মন্ডা মিঠাই সব নিয়ে আসবো। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাই সেইভাবে আমরা শুরু করি। আমরা এই চ্যাপ্টারটা অনেকখানি পড়ে ফেলেছি, প্রথম চ্যাপ্টারটা তো আমাদের পুরো হয়ে গেছে, আর দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা অনেকখানি পড়ে ফেলেছি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, আঞ্চলিক শক্তির উত্থান। কি বললাম? আঞ্চলিক শক্তির উত্থান। এইখানে হঠাৎ করে আঞ্চলিক শক্তির উত্থান হতে যাচ্ছে কেন, সেইটা আমরা একটুখানি যদি জানতে চাই তাহলে কি করে জানবো। দেখো, ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, প্রথমে আমরা যে অংশ থেকে পড়ছি সেই অংশে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ছিল মুঘলদের আমলে, মুঘলদের কাছে ছিল, মুঘল শাসকদের হাতে। এই মুঘল শাসক কারা? যারা মধ্য এশিয়ার একটা অঞ্চল থেকে এসেছিল, যাদের প্রধান যে বা প্রথম যে এসেছিল তার নাম বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সেই বাবরের পরে পালাক্রমে একের পর এক তার যে সন্তান সন্ততি বা তাদের ছেলে মেয়ে পরপর করে শাসন করেছে ভারতবর্ষ। ঠিক আছে, ক্লিয়ার হলো? সেটা আমরা সহজে কি করে মনে রাখি ওদেরটা বলো তো, কি জানো? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, তাই না? তাহলে আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টা আমরা আলোচনা করবো আজকের। আচ্ছা, এখানে তাহলে ওই যে মুঘল শাসন ব্যবস্থাটা কেমন করে চলছে? মুঘল শাসন ব্যবস্থা, একটা সম্রাট সে হচ্ছে রাজত্ব করছে দিল্লিতে, মুঘল সাম্রাজ্যের যে আমাদের রাজধানী সেটা কোথায়? দিল্লি। ক্লিয়ার হলো? দিল্লি থেকে শাসন করছে। তাহলে ওটা কি বললাম সহজে মনে রাখার জন্য? বাবার, এই ক্লাস 9 থেকে প্রচুর আওয়াজ আসছে রে, সমস্যা হচ্ছে এখানে। বাবার হলো আবার জ্বর, তারপর কি সারিল ঔষধে, তাই তো? তাহলে এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যদি সম্রাটদের নাম আমরা মনে রাখি। আচ্ছা, এই যে ঔষধে শেষ হয়ে যাচ্ছে, এরপরে কি আর সম্রাট আসেনি? এরপরেও অনেক সম্রাট এসেছে, কিন্তু তারা তেমন ভাবে শক্তিশালী সম্রাট ছিল না, তারা তাই নিজেদের রাজত্ব ধরে রাখতে পারেনি তারা। তাহলে প্রথমে বাবার থেকে বাবর এসেছে, তারপরে হুমায়ুন, হলো থেকে আকার থেকে আকবর, জ থেকে হচ্ছে জাহাঙ্গীর, এটা হচ্ছে শাহজাহান। যদিও শাহজাহানের বানানটা তালব্য দিয়ে হয়, তবু আমরা মোটামুটি ট্রিক্স এটা মনে রাখার জন্য। আর ঔকর দিয়ে তোমার হচ্ছে ঔরঙ্গজেব। তাহলে শেষ মোটামুটি শক্তিশালী রাজাকে ঔরঙ্গজেব। 1707 সালে যখন ঔরঙ্গজেব মারা গেল, এবার এর মধ্যে মুঘল সাম্রাজ্যের প্রচুর ইতিহাস রয়েছে, প্রচুর গল্প রয়েছে, সেগুলো আমাদের পড়ার বিষয় নয় বলে আমরা জানবো না, নাহলে খুব ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় এখানে রয়েছে, সেগুলো আমরা জানছি না। তাহলে ঔরঙ্গজেব যখন মারা গেল, তার আগে পর্যন্ত মুঘল সাম্রাজ্যের স্ট্রাকচারটা কেমন ছিল আমরা একটুখানি জেনে নিই। মনে করো দিল্লিতে রাজা রয়েছে, রাজার অধীনে অনেক কর্মচারী রয়েছে, এখন যেগুলো আমরা আমলা বলছি, আমলা। অ্যাকচুয়ালি তুমি দেখো, আমাদের যদি রাজ্যের কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি সব কাজ করেন কি? ওনার আন্ডারে অনেকগুলো কর্মচারী রয়েছে, তারা সবাই আমলা বলি। তারা আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে, আইএস পরীক্ষা দিয়ে ওইগুলো হওয়া যায়। তারা নীতি নির্ধারণ করে। কেউ মনে করো কৃষি বিষয়টা দেখছে, কেউ লক্ষ্মীর ভান্ডারটা দেখছে, কেউ হচ্ছে আমাদের কত টাকা করে আমাদের প্রত্যেকটা বিধবা ভাতা দেওয়া হবে সেইগুলো দেখাশোনা করছে, কেউ এডুকেশন সিস্টেমটা দেখছে, মানে শিক্ষা ব্যবস্থাটা দেখছে, কেউ স্বাস্থ্য দপ্তরটা দেখছে, এরকম সব ভাগ ভাগ আছে। তাদের নিচেও কর্মচারী রয়েছে। ওই রকম মুঘল সম্রাটদের ওনার সভাসদে কিছু লোকজন আছে যারা সরাসরি ওনার রাজধানীতে থাকে, বিভিন্ন বিষয়ে তারা মন্ত্রীরা রয়েছে। আবার ছোট ছোট অনেকগুলো প্রদেশ করে রেখেছে। এখন ভারতবর্ষ একটা বড় দেশ, তোমরা নিশ্চয়ই জানো, ভারতের ম্যাপ দেখেছো তোমরা, আমাদের ভারতবর্ষ আমরা জানি তো।
তো ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, তাই তো? উনি কি পুরোপুরি ভারতবর্ষের সব জায়গায় গিয়ে গিয়ে শাসন করতে পারবে? পারবে না। ওই জন্য ভারতবর্ষকে কতগুলো রাজ্যে ভাগ করা হয়েছে, স্বাধীনতার সময় থেকে ছোট ছোট রাজ্যে ভাগ করা হয়েছে। সেই রাজ্যের প্রত্যেক রাজ্যের একটা বিধানসভা আছে, অ্যাসেম্বলি আছে, যার প্রধান যে তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে কেন্দ্র থেকে ধরো কোনো কিছু নিয়ম বলো, টাকা পয়সা বলো, পাঠানো হচ্ছে রাজ্যে, রাজ্য সেটা সাধারণ মানুষের মধ্যে বিলি করে দিচ্ছে। ক্লিয়ার হলো? এই কনসেপ্ট তো এখনকার দিনে। আগে কি ছিল মুঘল আমলে? তাহলে একজন সম্রাট থাকছে, তার অধীনস্থ যারা তারা এসে রাজ্যগুলো চালাচ্ছে। দুটো প্রধান পদ আছে, একটা দেওয়ান পদ, একটা নাজিম পদ। দেওয়ান পদটা কি? যারা ট্যাক্স গুলো আদায় করে, আমি বলেছিলাম ট্যাক্স আদায় করে তাদেরকে আমরা বলছি দেওয়ান। আর যে প্রধান, ওই প্রদেশের প্রধান, মানে এক একটা রাজ্য এক একটা প্রদেশ মনে করো, এখন তোমরা মাথার মধ্যে নিয়ে নাও, সেই প্রদেশের যে প্রধান তাকে বলা হচ্ছে নাজিম। তো ঔরঙ্গজেব যখন মারা গেল, শক্তিশালী সম্রাট যখন মারা গেল, তখন আমাদের মুঘল দরবারে প্রধানত দুজন বিশাল শক্তিশালী হয়ে উঠলো। দুটো জন আর কি, দুইজন, তারা দুজন কি সৈয়দ ভাতৃদ্বয়। ঠিক আছে? তারা এবার কি নিজে রাজা হয়নি, কিন্তু নিজের মনের মতো প্রত্যেকবার রাজা চেঞ্জ করছে। এইভাবে করছে জাহাঙ্গীর শাহ, পরবর্তীকালে আমাদের ফারুক শিয়ার রাজা হয়েছে। তখন সেই সুযোগে যারা ছোট ছোট অঞ্চলের সুবেদার, ছোট ছোট অঞ্চলের নাজিম, যারা দেওয়ান, তারা কি হচ্ছে নিজেরা এক একটা রাজ্য তৈরি করে নিজেরা সেখানকার রাজা হয়ে যাচ্ছে। এইরকম একটা একজন হয়েছে, তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। কি বললাম? মুর্শিদ কুলি খাঁ। তার নেতৃত্বে আমাদের বাংলা, এখন যে বাংলা প্রদেশ, তখন বাংলা স্ট্রাকচারটা অন্যরকম ছিল। কেমন ছিল? আমাদের যে পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ, তার সঙ্গে বিহার, উড়িষ্যা, এই টোটাল অংশ নিয়ে হয়ে গিয়েছিল বাংলা। এই বাংলা প্রদেশটা ওনার নেতৃত্বে স্বাধীন হলো। উনি নিজে নিজে আস্তে আস্তে করে উনি প্রথম দেওয়ান পদ পেয়েছে, পরবর্তীকালে নাজিম পদ পেয়েছে, পেয়ে আবার নিজেই রাজা হয়ে গেছে, এখানকার বাংলার রাজা হয়ে গেছে। ওনার পরে বাংলার একজন সম্রাট হয়েছে, যার নাম হচ্ছে আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর পর একজন রাজা হয়েছে, তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সব বিষয়গুলো আমরা খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম তলিয়ে তলিয়ে ভালোভাবে বিশ্লেষণ করা হয়ে গেছে অলরেডি। আমি ছোট করে গল্পটা একবার তোমাদের বলে দিচ্ছি। এই ভিডিওগুলো পরপর রয়েছে, তোমাদের ক্লাস 8 এর প্লে লিস্ট আছে, ওখান থেকে দেখবে পরপর আঞ্চলিক শক্তির উত্থান পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দেওয়া রয়েছে। তোমরা ভিডিওগুলো একটুখানি দেখে নেবে। আরো একবার আমি রিপিট করবো, এই চ্যাপ্টারটা শেষ করবো আজকে, আবার একবার রিভিশন করাবো, তখন নয় ভালো করে ফের বলবো। তাহলে ওই সিরাজউদ্দৌলা যখন রাজা হলো 1757 সাল, তখন একটা যুদ্ধ হলো, যে যুদ্ধটা কি নামে পরিচিত? পলাশির যুদ্ধ নামে পরিচিত। পলাশির যুদ্ধে ইংরেজরা জিতে গেল। মানে ইংরেজরা বলতে ইংরেজদের সঙ্গে সিরাজের বাড়ির লোকই, সিরাজের একদম একান্ত লোকজন যারা, তারা সব ইংরেজদের সঙ্গে ভিতর থেকে জোট করে নিয়েছে। ওই জন্য আমাদের সিরাজউদ্দৌলা পারেনি। ইংরেজদের সঙ্গে কে কে ছিল? জগৎ শেঠ ছিল, মীর জাফর মানে সিরাজউদ্দৌলার প্রধান যে সেনাপতি তিনি ছিলেন, মীর কাসিম ছিলেন, তার সঙ্গে সিরাজের খালামা বা মাসি ঘসেটি বেগম। এরা সবাই মিলে তাও রাজবল্লভ, এরা সবাই মিলে জোট করে সিরাজকে হারিয়ে দিল। সিরাজ ওখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু ধরে রাস্তায় ওনার মুন্ডু কেটে নেওয়া হলো, ইংরেজদেরকে উপঢৌকন দেওয়া হলো। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে পলাশির যুদ্ধ যখন হেরে গেল, তখন ইংরেজরা নিজেদের মনের মতো একজনকে রাজা করলো, যার নাম মীর জাফর। প্রথম কে তাহলে হলো? মীর জাফর। ঠিক আছে? মীর জাফরকে প্রচুর গিফট টিফট পাঠিয়েছে, আর ইংরেজ সৈন্যবাহিনী প্রচুর লুটপাট করেছে। এই ঘটনাটা ইতিহাসে কি নামে পরিচিত? পলাশির লুণ্ঠন। ঠিক আছে? পলাশির লুণ্ঠন হয়ে যাওয়ার পরে মীর জাফর রাজা হয়েছে। রবার্ট ক্লাইভ যে ইংরেজ সেনাপতি, সে ফিরে গেল ইংল্যান্ডে। যাওয়ার পর আবার এসে এবারে এখানকার যারা আছে কর্মচারী, তারা সবাই মিলে মীর জাফরকে সরিয়ে দিয়েছে, দিয়ে জামাই একজন আছে যার নাম হচ্ছে মীর কাসিম, তাকে রাজা করেছে। করার ফলে মীর কাসিম রাজা হয়েছে। এর মধ্যে একটা গল্প বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের বাংলা যেমন স্বাধীন হলো মুঘল সাম্রাজ্যের অন্দর থেকে, তো আরো দুটো রাজ্যের কথা এখানে আমাদের পড়তে হবে। একটা হচ্ছে অযোধ্যা, একটা হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে? অযোধ্যা, হায়দ্রাবাদ তারাও স্বাধীন হয়েছে। অযোধ্যা কার নেতৃত্বে স্বাধীন হয়েছে? কে পারে বলো দেখি, বলো। অযোধ্যার 3টে রাজার নাম বলেছিলাম, শেষটা ছিল সুজাউদ্দৌলা, তার আগে সফদর জং, আর তার আগে এই চ্যাপ্টারে টোটাল কি কি আলোচনা করেছি আমরা? প্রথম দিকে ওই তোমার কিভাবে কোন রাজ্যগুলো স্বাধীন হচ্ছে বলেছি, তারপরে গিয়ে আমরা বলেছি হচ্ছে বাংলা শাসনের পরে সিরাজউদ্দৌলা যখন রাজা হলো, সেখানে ইংরেজরা উপঢৌকন পাঠায়নি, সেগুলো বলেছি। তারপর আমরা বলেছি অন্ধকূপ হত্যার কথা বলেছি। তারপর ওখান থেকে সে আলীনগরের সন্ধির কথা বলেছি। আলীনগরের সন্ধি কেন হয়েছে, আলীনগর কেন নামকরণ করেছে ওনার নাম অনুসারে, সেটাও বলেছি। আলীবর্দী খান নাম অনুসারে যখন আলীনগরের সন্ধি করলো, তখন সেগুলো বলা হয়েছে। আচ্ছা, হায়দ্রাবাদ কার নেতৃত্বে স্বাধীন হয়েছে বলা হয়েছে? মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। উনি আসফ ঝা, তারপর নিজামুল মুলক, এই সমস্ত উপাধি পেয়েছে। ওখান থেকে আবার বলেছিলাম যে নিজামুল মুলকটা নিজাম কারোর একজনের নাম নয়, একটা বংশানুক্রমিক একটা পদমর্যাদা। একইভাবে আরেকটা জিনিস জগৎ শেঠের কথা বলেছিলাম, ওরা ইরান থেকে চলে এসেছিল,
যে সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল, তারা ওদের হাত ধরে বাংলায় প্রথম ব্যাংকিং সিস্টেম যেটা চালু হয়েছিল, এটা বলা হয়নি তোমাদের? তারপরে বলা হয়েছিল যে অযোধ্যার ক্ষেত্রে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা স্বাধীন হয়েছে, তারপর সাদাত খানের জামাই সফদরজং, আর তারপর সুজাউদ্দৌলা, তাই না? এইটা বলেছিলাম। তাহলে যেখানে আমরা বাংলায় পড়েছিলাম সেখানে বাংলার পত্রে যদি আলোচনা করি, তাহলে আমাদের মীর কাসিম যখন নবাব হলো, প্রথম একটা অনেকগুলো যুদ্ধ হলো এইখানে, বাংলায় অনেকগুলো যুদ্ধ হয়েছে, ঠিক আছে? সেই যুদ্ধে মীর কাসিম হেরে গেছে ইংরেজদের সঙ্গে, ইংরেজদের ও মানে পূরণ করতে পারেনি, যত দিচ্ছে তো ইংরেজদের আরো লাগবে আরো লাগবে, সেইভাবে ইংরেজরা পরপর করে চাহিদা বেড়ে যাচ্ছে। তখন কি করলো, মীর কাসিমের সঙ্গে অনেকগুলো যুদ্ধে মীর কাসিম হেরে গেল, হেরে গিয়ে পালিয়ে গেল অযোধ্যায়। অযোধ্যার তৎকালীন রাজা হচ্ছে সুজাউদ্দৌলা, ঠিক আছে? সুজাউদ্দৌলা আর মীর কাসিমেরও এর মধ্যে অনেকগুলো গল্প ছিল, আমরা বলেছিলাম সবগুলো। তাহলে সুজাউদ্দৌলা কি করেছে, সেখানে যে ছিল বা দ্বিতীয় শাহ আলমের সঙ্গে চুক্তি করেছে। দ্বিতীয় শাহ আলম, সুজাউদ্দৌলা আর মীর কাসিম একসঙ্গে তিনজনে মিলে কোম্পানির সঙ্গে একটা বড় যুদ্ধ হয়েছে, যেটাকে বলা হচ্ছে কি বক্সারের যুদ্ধ। সেটা হচ্ছে 1764 সালে, বুঝতে পেরেছো? 1764 সালে হয়েছে বক্সারের যুদ্ধ, সেটাও হেরে গেছে। গেলে চুক্তি হয়েছে একটা, যার নাম হচ্ছে এলাহাবাদের চুক্তি। সেই চুক্তিতে ইংরেজরা মোটামুটি এবারে পুরোপুরি ভারত মানে বাংলার যে প্রদেশের অংশ পুরো কব্জাগত করে ফেলেছে, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? তারপর তারা নজমুদ্দৌলাকে রাজা করেছে, মির্জাফরের ছেলে, মানে একবার ফের মির্জাফরও রাজা হয়েছে। মির্জাফর রাজা হওয়ার পর কিছুদিন পরে মির্জাফর অসুস্থ হয়ে মারা গেলে তার ছেলে রাজা করেছে। করার পরে কি করছে, ওরা পুতুল নবাব তৈরি করে রেখেছে। মানে হচ্ছে রাজা কি করছে, রাজা শুধুমাত্র শাসন করছে, যেখানে বিচার করতে হবে সেইগুলো বিচার করছে, আর টাকা পয়সা কারা পাচ্ছে, ইংরেজরা পাচ্ছে। এইভাবে হচ্ছে আমাদের পরপর ঘটনাক্রমটা চলতে থাকছে। তাহলে এই চ্যাপ্টারটা যারা আসুনি তাদের জন্য আরো একবার আমি প্রথম থেকে যদি দেখাতে চাই, এই চ্যাপ্টারে কি কি আলোচনা করেছি সেইগুলো আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, ঠিক আছে? আর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, নিয়ে এই চ্যাপ্টারটা ক্লিয়ার করবে, মনে থাকে জানো। আমি বলে দিচ্ছি কিন্তু একটা একটা করে ভিডিও দেবে, দরকার পড়ে আমি পর করে সব কটা ভিডিও তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দিলে তোমরা সেইভাবে সব করে নেবে। দেখো এই চ্যাপ্টারের প্রথম যে কনসেপ্টটা ছিল যে ঔরঙ্গজেব মারা গেছে, কালকে সবাই স্কুলে প্রায় বই দিয়ে দেবে, বইগুলো নিয়ে আসবে। তাহলে ঔরঙ্গজেব মারা গেছে কত সালে, টেক্সট বইটা কিন্তু মাস্ট, হ্যাঁ আগে থেকে বলে দিচ্ছি আমি, টেক্সট বই আমরা পড়াবো, টেক্সট বই আনবে সবাই। তা ঔরঙ্গজেব মারা গেল, যাওয়ার পরে কি আমরা সেখানে যে আসছেই, সেখানে যে মুঘল সাম্রাজ্যের আমাদের সংকট আমরা দেখবো, মনসবদারি বা দেওয়ানি বা যে সমস্ত সংকটগুলো দেখা গেছে সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। আঞ্চলিক শক্তিগুলো কিভাবে স্বাধীন হচ্ছে সেগুলো বলা হয়েছে। প্রথম যে শক্তিটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাংলা। বাংলা বলেছি মুর্শিদ কুলি খান নেতৃত্বে হয়েছে, স্বাধীন হয়েছে। তো বাংলার ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা দেখতে চাই সেখান থেকে মুঘল আমল থেকে, তাহলে কার হাত ধরে স্বাধীন হলো, মুর্শিদ কুলি খাঁ। আগের দিন এইভাবে বুঝিয়েছিলাম আরো একবার, সবাই একসঙ্গে না এলে এই সমস্যা হয়। মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে? সেখান থেকে কে হয়েছে, আলীবর্দী খাঁ। তার ভিতরে যদিও মুর্শিদ কুলির বংশধররাও হয়েছিল, কিন্তু তারপরে যে উল্লেখযোগ্য রাজা শুধু আমরা সেইটা আলোচনা করছি, ঠিক আছে? তাহলে মুর্শিদ কুলি খাঁর পর আলীবর্দী খাঁ, ওনার ছেলে নয় কিন্তু, আলীবর্দী খাঁ ছিল ওনার সেনাপতি। সেখান থেকে আলীবর্দী খাঁর পরে আলীবর্দী খাঁর নাতি হচ্ছে সিরাজউদ্দৌলা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, কারণ সিরাজের আমল থেকে ইংরেজরা আমাদের রাজনীতিতে যোগদান করছে, ঠিক আছে? সিরাজউদ্দৌলা যেহেতু যুদ্ধে হেরে গেল, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেল, তারপরে ইংরেজরা নিজেদের মনের মতো একজনকে সিংহাসনে বসালো, তার নাম কি, মীর জাফর, ঠিক আছে? মীর জাফরের বংশধর এখনো আছে মুর্শিদাবাদে, যারা বেড়াতে যায় জানে। আচ্ছা, তারপর হচ্ছে মীর জাফরের পর কে রাজা হলো, মীর কাসিম। আমাদের হচ্ছে মীর জাফরেরই জামাই সে, তার নাম হচ্ছে মীর কাসিম হলো। তারপরে মীর কাসিমের পরে কে রাজা হলো, আবার মীর জাফর কিছুদিনের জন্য রাজা হলো। মানে হচ্ছে বক্সারের যুদ্ধে হেরে যাওয়ার পরে মীর কাসিমকে সরিয়ে আবার হচ্ছে, বক্সারের যুদ্ধ নয় সরি, মানে হচ্ছে যখন তোমার ওই মীর কাসিম যখন পালিয়ে গেল, যখন প্রথম কয়েক কটা যুদ্ধে হেরে, তখন হচ্ছে আবার মীর জাফরকে রাজা করা হলো। আবার তারপরে মীর জাফরের ছেলে নজমুদ্দৌলা হয়ে গেল রাজা। এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। তারপরে ওরা নিজেরা গভর্নর জেনারেল হয়ে ওরা নিজেরাই রাজত্ব করতে লাগলো ইংরেজরা। এইখানে এবার আমরা কি এটা বাংলা, বাংলাটা এইভাবে আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে? হলো। আচ্ছা, আর একটা আঞ্চলিক শক্তি রয়েছে, সেই আঞ্চলিক শক্তিটাকে আমরা বলছি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কার নেতৃত্বে হচ্ছে, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, ঠিক আছে? বোঝা গেল? হায়দ্রাবাদ হচ্ছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। মীর কামারউদ্দিন বা কামার রয়হস্য দিয়ে অনেকে লেখে, তাহলে খান সিদ্দিকী, ঠিক আছে? যিনি অনেকগুলো উপাধি পেয়েছে। সেই উপাধিগুলো কি কি এখানে দেওয়া রয়েছে সব পরপর করে।
আসফ ঝা পেয়েছে, নিজামুল মুলক পেয়েছে, ঠিক আছে, চিনকুলিজ খাঁ উপাধি পেয়েছে। এগুলো সব পরপর পরপর তোমাদের সুন্দর করে বলে দেওয়া রয়েছে, একবার করে দেখে নেবে সবাই। আচ্ছা, তারপরে যে রাজ্যটার কথা রয়েছে অযোধ্যা, ঠিক আছে, অযোধ্যা বলে একটা রাজ্য রয়েছে। সেই অযোধ্যার রাজা কে হয়েছে, কার নেতৃত্বে অযোধ্যা স্বাধীন হয়েছে? সাদাত খান, সাদাত খান। আচ্ছা, তারপর কি হয়েছে? সফদর জং হলো। আর তারপরে হয়েছে সুজাউদ্দৌলা। এবার বক্সারের যুদ্ধে সুজাউদ্দৌলাও জড়িত ছিল, ওই জন্য সুজাউদ্দৌলা হেরে যাওয়ার পরে ওদের রাজ্যটা প্রায় মনে করো ক্ষমতাহীন হয়ে পড়লো। ক্লিয়ার হলো বিষয়গুলো? আচ্ছা, এই এই যে ব্যাপারগুলো হয়ে গেল, তারপর কোম্পানি এবার আস্তে আস্তে কি করছে, এই তিনটে রাজ্যের কথা আমরা সব বলে দিয়েছি তোমাদের। এইবারে যেখান থেকে এর মধ্যে আর কি কি বিষয় আমরা আলোচনা করেছি ভালো করে শুনে নাও। ফারুক শিয়ারের ফরমান আলোচনা করেছি, মানে মোগল সম্রাট ফারুক শিয়ার যে কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিয়েছে কোথায় কোথায়, বাংলা, বিহার, উড়িষ্যায়, এই তিনটে জায়গায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিয়ে, তার সঙ্গে আরেকটা জায়গায় দিয়েছিল সুরাটে, ঠিক আছে, সেটা দিয়েছিল, কিন্তু সেগুলো আমরা এখন পড়ছি না আর আমরা। তো সেখানে যখন তারা ওই অধিকার দিল তখন তার জন্য অ্যাকচুয়ালি বীরত্ব বাঁধলো। তাহলে এই চ্যাপ্টারে টোটাল বড় প্রশ্ন কি কি রয়েছে একবার শুনে নাও ভালো করে, তারপর আমি অন্য জায়গায় চলে যাব, আজকের টপিকে চলে যাবো। এটা পুরোনো জিনিসগুলো নিয়ে এতক্ষণ আমার বকতে হচ্ছে। প্রথমে হচ্ছে ঔরঙ্গজেব মারা গেল, যাওয়ার পরে তিনটে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছে। তিনটে আঞ্চলিক শক্তি বলে দিয়েছি তোমাদের, বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। তারপর একটা পেয়েছে কি, ফারুক শিয়ারের ফরমান পেয়েছে। ফারুক শিয়ারের ফরমান পেলে কি সুবিধা হয়েছে, সেই ফরমানের মাধ্যমে, ফারুক শিয়ারের গল্পটা ছোট করে বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে ফারুক শিয়ার একবার খুব শরীর খারাপ হয়েছে। ফারুক শিয়ার প্রথমত নিজের কোনো ক্ষমতা ছিল না, ও সৈয়দ ভ্রাতৃদ্বয়ের কাছে বন্দী ছিল, তারা যা বলে তাই শুনতে হয়। তখন ফারুক শিয়ার, ইংরেজরা সে মতো অবস্থায় ওদের ওখানে এসেছে, আসার পর একবার খুব শরীর খারাপ, সেই শরীর খারাপ আমাদের এখানে ভারতীয় যারা বৈদ্য ছিল তাদের দিয়ে ওনার সারছে না, তখন ইংরেজদের ওই যে যারা এসছে সেই দলের মধ্যে একজন ডাক্তার ছিল, সেই ডাক্তারের সেবায় ফারুক শিয়ার সুস্থ হয়ে গেছে, যার পরে রাজা সুস্থ হয়েছে, একটা গিফট দেবে বিশাল। তো সেই ফারুক শিয়ার খুশি হয়ে বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিয়েছে, হয়ে গেল। তার ফলে ওরা যখন এসেছে বাংলায়, ওখান থেকে তো ফিরি ফিরি নিয়ে এলো, এসে বাংলায় এসে যখন বাণিজ্য করতে যায়, তখন সিরাজউদ্দৌলা বাধা দিচ্ছে, সিরাজউদ্দৌলা করতে দিচ্ছে না, আলীবর্দী খান করতে দিচ্ছে না, আমাদের মীর কাসিম করতে দিচ্ছে না, ঠিক আছে। তো না দেওয়ার পরে তখন কি করেছে, তারা লড়াই বেঁধেছে আমাদের সঙ্গে। এই মতো অবস্থায় সিরাজউদ্দৌলা যারা বাড়ির লোকজন তারা গিয়ে যোগ দিয়েছে ইংরেজদের সাথে, সবাই মিলে লড়াই করে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছে। দেওয়ার পর সেই পলাশির যুদ্ধ, পলাশির লুণ্ঠন হয়ে গেছে। তারপরে বক্সারের যুদ্ধ হয়েছে বললাম, বক্সার যুদ্ধে পর দেওয়ানি লাভ করেছে আর দ্বৈত শাসন চালু করেছে, মানে যা টাকা পয়সা টপ ট্যাক্স আদায় করে এই কোম্পানি, আর যত যুদ্ধ ফুদ্ধ হয় সেগুলো সামলাই হচ্ছে আমাদের রাজারা। ক্লিয়ার হলো? এই ছিল আগেকার সব টোটাল আলোচনার বিষয়। আর আজকের যে টপিকটা সেটা আমি আলোচনা করবো, দাঁড়াও, এইটা মেন। আজকে দুটো জিনিস শেখাবো, অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্য বিলোপ নীতি, হলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে পুরো। সবার কাছে বারবার করে বলছি, এই চ্যাপ্টারে ভিডিওটা ভালো করে দেখে নেবে। আজকের শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ভিডিওগুলো দেখে এসে পরের দিনের ইতিহাস ক্লাসে তোমাদের যে যে জায়গাগুলো ডাউট হয়ে থাকবে, মানে তোমাদের যে যে জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না, সেই জায়গাগুলো ক্লিয়ার করবে। করলে তারপরের যে আবার ক্লাস রয়েছে সেই ক্লাসে আরো একদিন সময় দেবো তোমাদের, দেওয়ার পর তারপরের সপ্তাহে পরীক্ষা হবে। ক্লিয়ার হয়েছে কি বলেছি? বুঝতে পেরেছো? প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের মক টেস্ট করা আছে, পরীক্ষা নেবো তোমাদের। তাহলে কি বললাম, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এই সপ্তাহে আমি বোঝাচ্ছি, পরের সপ্তাহে তোমরা টেক্সট পড়ে আসছো, পুরো এই চ্যাপ্টার টেক্সট পড়ে আসছো। টেক্সট পড়ে আসার পরে যেটা তোমরা করবে সেটা হচ্ছে ভালো করে এগুলো করতে হবে, যা যা ডাউট থাকবে, যে জায়গাগুলো তোমরা বুঝতে পারবে না সেই জায়গাগুলো আমার থেকে জেনে নেবে। আর টেক্সট পড়ার সময় এরকম দাগ মারতে হবে, সবার হাইলাইটার কিনে নেবে। এই চ্যাপ্টারে পুরোটা ছবি তুলে আমাদের একটা ফেসবুক পেজ আছে, স্মার্ট টিউটোরিয়াল হাব, ওইখানে আমি পোস্ট করে দেবো। ওরা আমার স্ট্যাটাসে বা তোমাদের গ্রুপে শেয়ার করবো, দেখে দেখে তোমাদের বইয়েও তোমরা দাগ মেরে নেবে সবাই, সবার বই যেন দাগানো থাকে। আগে আমার টেক্সট বই পড়বো, পড়তে পড়তে এইগুলো করতে করতে জানুয়ারি 15 মতো হয়ে যাবে, তখন আমরা এই প্রথম চ্যাপ্টারে একটা পরীক্ষা নেবো। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, এবার এর আগে পর্যন্ত যা আলোচনা করা হয়েছে তারপর থেকে যদি আমরা একটুখানি দেখতে চাই, বক্সারের যুদ্ধ জিতলো, দ্বৈত শাসন জিতলো, এইবার কোম্পানির লক্ষ্য হচ্ছে আমাদের ভারতবর্ষের আস্তে আস্তে অন্য রাজ্যগুলো দখল করা। আর অন্য রাজ্য কেমন করে দখল করেছে সেটা জানতে গেলে তোমাদের কতগুলো বিষয় প্রথমে শুনতে হবে ভালো করে মন দিয়ে। সেটা কি? মনে করো হচ্ছে আমাদের এই যুগদিয়া গ্রামটা কেউ দখল করতে চাইছে, বা রামনগর বা কোনো একটা গ্রাম কেউ দখল করতে চাইছে। তখন দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় সবার ঝগড়া বেঁধে আছে, ডাক্তার পাড়ার সঙ্গে আমাদের পাড়া, বা কোনো কোনো পাড়ায় পাড়ায় ঝগড়া বেঁধে আছে। সেই সুযোগে যারা লড়াই করতে এসছে তারা যে কোনো একটা পাড়ার সঙ্গে যোগ দিল,
দিয়ে অন্য পাড়াটা দখল করে নিল, তখন এই পাড়াটা চুপচাপ আছে, হয়ে গেল আরো একটা পাড়ের পাশের পাড়া, মনে করো আমতলা একটা পাড়া, তিনটে পাড়া ধরো আমরা ধরে নিচ্ছি, দুটো পাড়ার মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে রয়েছে, তাহলে বাইরের যারা শক্তি এসেছে তারা এসে প্রথম একটা পাড়া দখল করে নিল, মনে করো এই 1 2 3 করে আমি তিনটে পাড়া তোমাদের লিখছি, আর বাইরের একটা শক্তি ধরো রয়েছে এইটা, এদের দুজনের প্রথম লড়াই হচ্ছে খুব, এসে প্রথম এদের দলে যোগ দিল বা এদের একটু হেল্প টেল্প করে এই পাড়াটা প্রথম এরা জিতে নিল, নিয়ে তাহলে এই পাড়াটা এদের সঙ্গে জুড়ে গেল পুরো, ঠিক আছে। তখন 3 নম্বরের কোনো কিছু যায় আসে না, চুপচাপ বসে আছে ওইখানে। আবার যখন পরে গেল গিয়ে এর সঙ্গে লড়াই করে নিল, তাহলে তিনজন মিলিয়ে আরো বড় শক্তি হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, তখন সেই পাড়াটা আবার জিতে নিল। এইটা একটা পন্থা। আবার কি পন্থা নিচ্ছে ওরা, কারোর সঙ্গে বন্ধুত্ব করছে, করে ছলে বলে কৌশলে তার রাজ্যটাও নিয়ে নিচ্ছে, এইভাবে এক এক করে করে ছোট ছোট অংশ অংশ দখল করছে। সবাই মিলে যদি একসঙ্গে ইংরেজদের বিরোধিতা করতো, ইংরেজরা কখনোই পারতো না, একদম পারতো না। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে সেই রকম করার জন্য ইংরেজরা জেতার পরে কি করেছে, প্রথম বলল যে প্রত্যেক রাজ দরবারে আমাদের একজন করে প্রতিনিধি থাকবে। কেন প্রতিনিধি থাকবে এটা খুব ভালো করে বুঝতে হবে, আমাদের নির্দেশন করতে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে ইংরেজরা তো শুধু ভারতে বাণিজ্য করতে আসেনি, তার সঙ্গে আর কারা এসেছিল, পর্তুগিজরা এসেছে, ডাচরা এসেছে, ওলন্দাজরা এসেছে, তাই না, ফরাসিরা এসেছে, সবাই এসেছে। ইংরেজরা জানে যদি আমরা প্রথম ওই রাজত্বের সঙ্গে বা ওই রাজার সঙ্গে বন্ধু করে নিই, তাহলে প্রথম বাইরের যারা বণিক আছে তাদের থেকে আমরা বেশি গুরুত্ব পাবো, সেটা তো গেল, ফের ওই রাজ্যটা আস্তে আস্তে আমরা গিলে ফেলবো। কি বলছি, ক্লিয়ার হয়েছে? ও প্রথম ওইটাই চাইছে ইংরেজরা, ছলে বলে কৌশলে আমাদের রাজাদের সঙ্গে ওরা বন্ধুত্ব করতে চাইছে। করার ক্ষেত্রে ওরা প্রথমে একটা রেসিডেন্ট নির্ণয় করলো, যে আমাদের একজন করে রেসিডেন্ট প্রতিনিধি তোমাদের দরবারে থাকবে। এই করতে করতে নতুন একটা নীতি নিয়ে এলো, যেটাকে ওরা নাম দিল হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। কি বললাম? অধীনতামূলক মিত্রতা নীতি। মিত্রতা রাখবো, কিন্তু যেখানে আমার অধীনতা থাকবে, অধীনতামূলক মিত্রতা নীতি। এটা কে চালু করেছে? লর্ড ওয়েলেসলি। কি বললাম? লর্ড ওয়েলেসলি বলে একজন আছে, সে চালু করেছে অধীনতামূলক মিত্রতা নীতি। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে কার কথা মনে রাখবো? লর্ড ওয়েলেসলি। এই ওয়েলেসলি এত বুদ্ধিমান লোক, সে আমাদের যারা একটু বেশি চালাক হয় বলে না ব্রিটিশের বুদ্ধি, তো সেই রকম এই ব্রিটিশের বুদ্ধি কাজে লাগিয়েছে। কি করে কাজে লাগাচ্ছে? লর্ড ওয়েলেসলি যেটা করেছে, সম্ভবত লর্ড ওয়েলেসলি এসেছে 1773, 1 মিনিট আমি দেখে বলে দিচ্ছি। 1773 উনি গভর্নর জেনারেল হয়ে এসেছে ভারতবর্ষে। তো আসার পরে সাম্রাজ্য বিস্তারের দিকে মন দিয়েছে লর্ড ওয়েলেসলি, এবং তারপরে লর্ড হচ্ছে ডালহৌসি, এরা দুজনই সাম্রাজ্য বিস্তারে বিশাল মন দিয়েছে। হ্যাঁ, অধীনতামূলক মিত্রনীতি লর্ড ওয়েলেসলি এসেছিল 1798 থেকে 1805 পর্যন্ত ও ছিল, ঠিক আছে। 1798 থেকে আর হচ্ছে 1805 পর্যন্ত লর্ড ওয়েলেসলি ছিল। 1798 থেকে আর 1805 পর্যন্ত ছিল। আচ্ছা, আর আমাদের কে আছে দেখি। ডালহৌসি 48 থেকে 56। এরপরে যার কথা জানবো, এই অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কি বলা হচ্ছে, যে কোম্পানির সঙ্গে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে রাজারা বন্ধুত্ব করবে, তুমি আমার বন্ধু, সেই জন্য করে কি করব, তোমার রাজ্যে আমার একদল সৈন্যবাহিনী থাকবে। সেটা কেমন করে বোঝাচ্ছে, যে কেন থাকবে সৈন্যবাহিনীটা আমার, যে বাইরে থেকে যদি তোমার কেউ আক্রমণ করে, তাহলে আমার সৈন্যবাহিনীরা তোমার সৈন্যবাহিনীদের সঙ্গে নিয়ে গিয়ে তাদের সঙ্গে লড়াই করবে, করে হচ্ছে সেই তার তোমার লড়াইটা আমরা আটকে দেবো। বা যদি তোমার রাজ্যের কোনো অংশে বিদ্রোহ হয়, সেটা তোমার সৈন্য যাবে, তার সাথে আমরাও গিয়ে হেল্প করব, গিয়ে হচ্ছে আমরা সাহায্য করব। তো সেই রকম যখন ওই একটা মানে যে রাজারা আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করছে, সেখানে ইংরেজদের একটা সৈন্যবাহিনী থাকছে। তাহলে এটা বলছিলাম, অধীনতামূলক মিত্রতা নীতির একটা উদাহরণ হচ্ছে, তোমরা যদি দেখতে যাও তাহলে সালমান খানের একটা সিনেমা, আগের দিন বলছিলাম বীর বলে একটা সিনেমা আছে, সেই সিনেমায় অধীনতামূলক মিত্রতা নীতিটা দেখানো হয়েছে। আচ্ছা বলছি এবারে, আচ্ছা আমি শেয়ার করবো ওখানে। তো যেটা বলছিলাম, সেটা অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা তাহলে কি, যে ইংরেজদের একদল সৈন্যবাহিনী দেশীয় রাজার কাছে থাকবে, এই দেশীয় রাজার বিদ্রোহ, তাহলে কি এটা মনে মনে কি হচ্ছে, খুব ভালো জিনিস নয়? তুমি আমার সঙ্গে মিত্রতা মানে বন্ধুত্ব, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করছো মানে তোমার বাড়িতে আমার একদল সৈন্যবাহিনী রেখে দেবো, যদি তোমার কেউ আঘাত করে আমি তার রক্ষা করবো আমার সৈন্যবাহিনী দিয়ে। মুখে মুখে এটা খুব ভালো লাগছে না? তাহলে ইংরেজরা নিশ্চয়ই খুব ভালো, তো তাহলে এ করতে চাইছে, তাই না? কিন্তু ইংরেজদের বুদ্ধিটা অ্যাকচুয়ালি কি ছিল, যে ভারতবর্ষে ওদের সৈন্যবাহিনী রাখার ক্ষেত্রে প্রচুর খরচা আছে, তো ওরা জমি ভাড়া নিতে হবে, সেই জমির টাকা দিতে হবে রাজাদেরকে, আবার কি সেনাবাহিনীর খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তাদের মাইনে পত্রের ব্যবস্থা করতে হবে, ওরা সেইগুলো সব ওই রাজার ঘাড়ে চাপিয়ে দিল। বুঝতে পেরেছো? মানে দেশীয় যে রাজা,
এই নীতিটা গ্রহণ করলো, তার ঘাড়ে চাপিয়ে দিল সৈন্যবাহিনীর খরচ। তার ফলে আরো একটা জিনিসও হলো, দেশীয় রাজার যে নিজস্ব সৈন্যবাহিনী আমাদের দেশের লোকজন, তারা কিন্তু নিজেদের ছোট ছোট মনে করছে। ইংরেজদের সবসময় ভালো খাওয়া দাওয়া, ভালো সবকিছু, ওই সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে। আবার ফের আমি যেহেতু তোমার রাজ্যে আমার সৈন্যবাহিনী রেখে দিয়েছি, আমার যখন ইচ্ছা আমি আমার সৈন্যবাহিনী ডেকে নেবো, নিতে হতে পারি, তখন তুমি কিছু করতে পারবে? তোমার ঘাড়ে বন্দুকটা রেখে দিলাম আমি। প্রথম গ্রহণ করেছিল এই নীতি কারা? হায়দ্রাবাদ। তাহলে কোন রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? হায়দ্রাবাদ। ক্লিয়ার হলো? ওরা আস্তে আস্তে ওইভাবে একটা রাজ্যকে পঙ্গু করে দিচ্ছে, তাদের আর শক্তিশালী করে রাখছে না, তাদের সৈন্যবাহিনী সব দুর্বল করে দিচ্ছে। ঠিক আছে? তারপরে আরো একটা উল্লেখযোগ্য নীতি রয়েছে, যেটাকে বলা হচ্ছে সত্য বিলোপ নীতি। এই সত্য বিলোপ নীতিটা কিন্তু কনভার্ট হচ্ছে এই অধীনতামূলক মিত্রতা নীতি থেকে, ধীরে ধীরে এই নীতিটা আমাদের কনভার্ট হয়ে হয়ে যাচ্ছে। কি নীতি বললাম? সত্য বিলোপ নীতি। সত্যটাকে ধীরে ধীরে বিলোপ করে দিচ্ছে। কেমন ভাবে বিলোপ করছে দেখো, মনে করো কোনো একটা রাজ্য এই নীতিটা গ্রহণ করেছে, বলা হচ্ছে সেই রাজা যদি অপুত্রক অবস্থায় মরে যায়, অপুত্রক মানে তার যদি কোনো ছেলে না থাকে, মেয়ে থাকলে হবে না, যদি ছেলে না থাকে তাহলে সেই রাজ্যটা কি হবে? কোম্পানি নিয়ে নেবে। কেন? একটা কথা শোনো, আমরা দেখেছি বাংলার ক্ষেত্রে, আমরা তো দেখলাম আলীবর্দী খাঁ মারা যাওয়ার পরে ওনার কোনো ছেলে ছিল না বলে কে রাজা হয়েছে? ওনার নাতি রাজা হয়েছে। ওরম হওয়া যাবে না। বলছে কোনো রাজা যদি ছেলে না থাকে, সে কোনো দত্তক পুত্র মানে কোনো ছেলে পুষতে পারবে না, তাহলে সেই রাজ্যটা কার হয়ে যাবে? কোম্পানির হয়ে যাবে। কোন একটা কথা হয়। এইভাবে ধীরে ধীরে হচ্ছে আমাদের রাজ্যগুলো ওরা দখল করলো। এছাড়াও কি করলো ওরা? এছাড়াও ওরা যেটা করলো সেটা হচ্ছে বিভিন্ন রাজাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করলো। লর্ড ডালহৌসি, ডালহৌসি প্রধানত দু তিন রকমের নীতি গ্রহণ করেছিল, একটা সত্যবিলোপ নীতি, একটা যুদ্ধ নীতি, আর একটা হচ্ছে করদ রাজ্য গঠন। যারা টুকটাক মানছে না তাদেরকে অন্তত করদ রাজ্য হিসাবে রেখে দিচ্ছে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এইভাবে একে একে ওরা রাজ্যগুলো দখল করছে। সম্বলপুর, সাতারা, ঝাঁসি। ঝাঁসির রানী লক্ষ্মীবাই নাম শুনোনি? লক্ষ্মীবাই কেন লড়াই করেছিল? ওনার বরের তো কোনো ছেলে ছিল না, দত্তক পুত্ররা নিয়েছিল, কিন্তু হচ্ছে কি ইংরেজরা সেটা মান্যতা দেয়নি। সেজন্য রানী বলেছে যে ঠিক আছে, আমি হচ্ছে কোনোভাবে ওদের হাতে রাজ্য ছেড়ে দেবো না। বলে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি লড়াই করেছে, যদিও রক্ষা করতে পারেনি, বীর বিক্রমে লড়াই চালিয়েও হারতে হয়েছে। তো সেহেতু হচ্ছে এইভাবে এক এক করে কোম্পানি হচ্ছে আমাদের রাজ্যগুলো দখল করছে। করতে করতে এবার একটা জায়গায় আমরা যাচ্ছি, যেখানে এই কতকগুলো রাজ্য দখল করার পরে আমরা দেখছি এবারে আমাদের মারাঠা রাজ্যের দিকে যাচ্ছি, এখন যেখানে মহারাষ্ট্র রয়েছে। এটা ভালো করে শুনবে সময়। এই মহারাষ্ট্রের ক্ষেত্রে পেশোয়া বলে একটা পদ ছিল। শিবাজি, সম্ভাজি, যারা এরকম ওদের মারাঠা রাজা, তাদের পরে একটা পেশোয়া পদ, মানে প্রধানমন্ত্রী হচ্ছে পেশোয়া। পেশোয়ারাই প্রধানত লড়াই করতো, বীর বিক্রমে লড়াই চালাতো। এই পেশোয়া পদ নিয়ে মারাঠাদের নিজেদের মধ্যে লড়াই হয়েছে। ইংরেজরা এত সুযোগ পেয়ে গেছে, মনে করো এইটুকু আমার দখল করার ইচ্ছা, প্রথমে আমি গিয়ে এদের তিনজনের লড়াই বাঁধিয়ে দিলাম। এরা লড়াই করছে, সে অবস্থায় গিয়ে আমি এদের দখল করে নিলাম। তখন তার পারবে না। মনে করো একটা রাজ্যের বড় সৈন্যবাহিনী আছে, কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে গেলে সৈন্যবাহিনী, তার সঙ্গে লড়াই করতে আমার সুবিধা হবে। তো মারাঠারা তখন নিজেদের মধ্যে লড়াই করছে, রঘুনাথ রাও আর নারায়ণ রাও। নারায়ণ রাও তখন পেশোয়া রাও, ঠিক আছে? নারায়ণ রাও তখন পেশোয়া। রঘুনাথ রাও কি করেছে? নারায়ণ রায়কে হত্যা করেছে, পেশোয়াকে হত্যা করে নিজে ক্ষমতা নিতে চেয়েছে। অন্য এবার মারাঠারা সব রেগে গেছে ওর উপরে, মারাঠা নেতারা রেগে রঘুনাথ রাও হারাবে বলে ওরা সবাই জোট বেঁধেছে। ইংরেজরা তখন মাঝখান থেকে গিয়ে রঘুনাথ রাও একটু সাপোর্ট করে দিয়েছে, যে চলো তুমি ওদের সঙ্গে লড়াই করো, করলে হয়ে যাবে বলে রঘুনাথ রায়ের পক্ষে লড়েছে। লড়ে কিন্তু সেখানে একটা সন্ধি হয়েছে, যে সন্ধিটা বলা হচ্ছে 1872 সালের সলবায়ের সন্ধি। কি সন্ধি বললাম? সলবায়ের সন্ধি। আমাদের কিন্তু লাইটিং হয়েছে, এই তো লাইটিং মুছে দিচ্ছি আমি। তাহলে কি সন্ধি বললাম? সলবায়ের সন্ধি। সেখানে ইংরেজদের সঙ্গে মারাঠাদের মোটামুটি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাওয়ার পরে ঠিকঠাক ভাবে সবাই রাজত্ব করছে। তাহলে সলবায়ের সন্ধি কবে হয়েছে বলো? 1782 সালে হয়েছে সলবায়ের সন্ধি। হলো? এই সলবায়ের সন্ধি হওয়ার পরে ধীরে ধীরে মারাঠাদের সঙ্গে ইংরেজদের সম্পর্কটা নর্মাল হয়েছে। হওয়ার পরে মারাঠাদের মধ্যে একজন নেতা হয়েছে, যার নাম হচ্ছে দ্বিতীয় বাজিরাও। কি বললাম? দ্বিতীয় বাজিরাও। এই ভালো করে এদিকে শুনবে, দ্বিতীয় বাজিরাও হচ্ছে মারাঠাদের নেতা হয়েছে। এই দ্বিতীয় বাজিরাওয়ের জীবনী নিয়ে একটা সিনেমা আছে, যেটা হচ্ছে বাজিরাও মাস্তানি। যদি ওটা প্রেমের সিনেমা, কিন্তু ওটা দেখলে তোমরা মোটামুটি আইডিয়া পাবে, একটা রাজত্বের একটা আইডিয়া পাবে। তো সেখানে দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে 1802 খ্রিস্টাব্দে কোম্পানির একটা সন্ধি হয়েছে, যেটা হচ্ছে বেসিনের সন্ধি। কি বললাম? 1802 খ্রিস্টাব্দে একটা সন্ধি হয়েছে, যেটার নাম কি? বেসিনের সন্ধি। যে বেসিনে আমরা মুখ ধুই ওই বেসিন নয়, বেসিন হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে? বেসিনের সন্ধি হয়েছে। সেখানে বাজিরাও কি করেছে? অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছে।
ঠিক আছে। করার ফলে বাজিরাও হচ্ছে মারা গেছে। বাজিরাও মারা যাওয়ার পরে নানা সাহেব বলে ওনার একটা ছেলে ছিল, কিন্তু তার সঙ্গে ইংরেজদের ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়নি। তারপর পরপর হচ্ছে বাজিরাওয়ের সঙ্গে ওদের যদিও ইংরেজদের অনেকগুলো যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধকে বলা হচ্ছে ইঙ্গো মারাঠা যুদ্ধ। কি বললাম? ইঙ্গো মারাঠা যুদ্ধ। আচ্ছা, তার আগে একটা ছোট গল্প তোমাদের মিস করে গেছে, যেটা একটুখানি বলে দিই, আগের দিনে বলে দিয়েছিলাম। ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল, ইঙ্গো মহীশূর যুদ্ধ। হায়দ্রাবাদের নিচে দক্ষিণ ভারতে একটা রাজ্য ছিল যার নামে আসতে, হায়দ্রাবাদের নিচে দক্ষিণ ভারতে একটা রাজ্য ছিল যার নাম হচ্ছে মহীশূর রাজ্য, মহীশূর। সেই মহীশূরের শার্দুল বলা হতো টিপু সুলতানকে। টিপু সুলতান, টিপু সুলতান কি করেছে জানো? এটা কিন্তু বিশাল বড় ইতিহাস। এখনো আমাদের যে রাজ্য রয়েছে ওটা কর্ণাটক রাজ্য, সেই কর্ণাটকে কিন্তু বিশাল বড় উৎসব হয় টিপু সুলতানের। টিপু সুলতান মুসলিম শাসক একজন। টিপু সুলতানের বিশাল বীর বিক্রম ছিল। উনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য ফরাসি বা অন্যান্য বণিকদের সঙ্গে সব করে ইংল্যান্ডের যেরকম হয় বা ইউরোপে যেমন সৈন্যবাহিনী হয় তেমন সৈন্যবাহিনী তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে হেরে গেছে ইংরেজদের কাছে বিভিন্ন কারণে। পরপর পরপর হেরে গেছে, অনেকগুলো যুদ্ধ করে হেরে গেছে, এমনকি শেষে ওনার ছেলেদের ইংরেজদের হাতে তুলে দিতে হয়েছিল সন্ধি করে। ইংরেজরা রাজদরবারে ওনার ছেলেগুলো রেখে দিয়ে অকথ্য অত্যাচার করে মেরেছে। সে বিশাল কাণ্ড। তো একদিন আমাদের বেশি বড় করে নেই বলে আমি বলছি না, পরে যদি সময় হয় সিলেবাস শেষ করার পরে এই গল্পগুলো একদিন বলবো। আমি জানি ওগুলো খুব ভালো লাগে আমার এগুলো পড়তে। তাহলে সেখান থেকে কি করেছে, এই ইঙ্গো মহীশূর যুদ্ধে মহীশূর রাজ্য দখল করেছে, তারপর ধীরে ধীরে মারাঠা রাজ্যটা ওরা নিজেদের কাছে নিয়ে নিল দ্বিতীয় বাজিরাও মারা যাওয়ার পরে। ক্লিয়ার হলো কি বললাম? তারপরে হচ্ছে অযোধ্যাটাও জিতে নিয়েছে। নেয়ার পরে শিখ বলে একটা আছে, পরবর্তী শিখদের রাজা ছিল রণজিৎ সিং, নাম শুনেছো কিনা জানি না তোমরা। তো সেই রণজিৎ সিং বা শিখদের যে রাজ্য, শিখদেরকেও ধীরে ধীরে লাহোরের চুক্তির মাধ্যমে ইংরেজরা নিজেদের হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিয়েছে। লাহোরের চুক্তি কত সালে হয়েছে? 1846 সালে। 1846 সালে কোন চুক্তি হলো? লাহোরের চুক্তি হলো। লাহোরের চুক্তি শিখদের সঙ্গে ইংরেজদের। ইঙ্গো শিখ যুদ্ধে ইংরেজরা জিতে গেছে, যাওয়ার পরে হচ্ছে লাহোরের চুক্তি। ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল সম্ভবত 1845 সালে। ঠিক আছে, 1845 সালে ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছে। সেখানে হেরে গিয়ে কি সন্ধি হয়েছে? লাহোরের সন্ধি। লাহোর এখন কোথায় আছে বলো তো? পাকিস্তানে। এখন পাকিস্তানে চলে গেছে। তখন তো পুরো ভারতবর্ষ একসাথে ছিল, তাই না? তো এই সমস্ত অঞ্চল তারা ধীরে ধীরে ইংরেজদের অধীনস্থ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ। 1 মিনিট আছে, প্রথম চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, স্যার যেহেতু চলে এসছে, তাহলে শর্ট প্রশ্নটা আমি জেরক্স করে দিচ্ছি। আর দেওয়ার পরে তোমরা যেটা বাড়ি থেকে করে আনবে, অবশ্যই অবশ্যই করে আঞ্চলিক শক্তির চ্যাপ্টার থেকে একদিকে লিখবে হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। কি বললাম? উল্লেখযোগ্য ঘটনা। সবাই খাতায় এটা তৈরি করে নাও। উল্লেখযোগ্য ঘটনা হলো। আর একদিকে লিখবে হচ্ছে সময়কাল। সময়কাল মানে সালটা এদিকে লিখবো আমরা, ঠিক আছে? মানে কি হয়েছে আর সময়কাল। প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার আঞ্চলিক উত্থান থেকে এটা তোমাদের কাজ থাকবে। উল্লেখযোগ্য ঘটনা আর মময়কাল নাই, সময়কাল। ঠিক আছে, সময়কাল। এইভাবে পুরো একটা চার্ট সবাই তৈরি করে আনবে বই দেখে দেখে।